শেওড়া গাছের ডালের উপরে বসে আছে শাকচুন্নি, হাতে ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল রহমত মিয়া এবং কুলসুম। কি সুন্দর মাছের আস্তে গন্ধ! এই গন্ধ আসছে কোথা থেকে? মনে হচ্ছে আশেপাশে কোথাও মাছ আছে। বুঝলে কুলসুম, এমন খাসা একটা ইলিশ মাছ নিয়েছি, দেখবে শ্বশুর মশাই দেখে খুব খুশি হবেন। কথা না বলে চলো, শুনেছি এই গাছে নাকি একটা শাকচুন্নি থাকে, মাছের গন্ধ পেলেই সে হাজির হয়ে যায়। কি যে বলো না কুলসুম, শাকচুন্নি বলে আবার কিছু আছে নাকি? শাকচুন্নি তখন উড়ে এসে তাদের সামনে দাঁড়ায়। কি ভেবেছিস আমার নাকের সামনে দিয়ে মাছ নিয়ে যাবি আর আমি মোটেও টের পাবো না? শাকচুন্নি? ওরে বাবা রে! ওরে বাবা রে, পালাও পালাও! পালাতে চাইলে পালা, তোদের দিয়ে আমার কোনো কাজ নেই। আমার তো কাজেই ইলিশ মাছ দিয়ে। শাকচুন্নি মাছটাকে কামড়ে ধরে কাঁচাই খেতে শুরু করে। রহমত মিয়া আর কুলসুম ভয়ে দৌড়ে পালায়। কিছুদিন পর রহমত মিয়া আর কুলসুম তাদের বাড়ির সামনে উঠোনে দাঁড়িয়ে আছে। মেয়েটা অনেকদিন হলো মাছ মাছ করছে, যাও নদীতে যাও, জাল দিয়ে কিছু মাছ ধরে আনো। তোমাদের দুবেলা দুমুঠো ভাত দিতে পারি না, আমার কোনো কিছুই ভালো লাগে না। এভাবে যে আর কতদিন চলবে আল্লাহই ভালো জানে। আচ্ছা চলো, আমিও যাচ্ছি তোমার সাথে মাছ ধরতে। রহমত মিয়া, কুলসুম ও আলো নদীতে যায়। তারা নদীতে জাল ফেলে আর জালে অনেক ইলিশ মাছ ওঠে। বাবা, এত মাছ! আলো, মাছগুলো বাজারে নিয়ে গেলে অনেক টাকা পাবো রে। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি আজকে সবগুলো মাছ খেয়ে ফেলি বা বিক্রি করি, তাহলে তো আজকেই সব শেষ হয়ে যাবে। আমরা হয়তো বা একটা দিন ভালো খেতে পারবো, কিন্তু আমাদের অভাব শেষ হবে না। কি বুদ্ধি মা, এমন কি আছে যা করলে আমাদের সকলের অভাব দূর হয়ে যাবে? আজকে আমাদের জালে অনেক মা ইলিশ উঠেছে। আমাদের বাড়ির সামনে পুকুরে যদি এই মা ইলিশগুলো চাষ করি, তাহলে তো আমরা অনেক মাছ পাবো। তাতে আমাদের সকল অভাব দূর হয়ে যাবে, আর খাবার মাছের চিন্তা করতে হবে না। সত্যি বলছিস মা? তাহলে কিছু মাছ খাবার জন্য রেখে বাকি মাছগুলো বাড়ির পুকুরে ছেড়ে দেই। রহমত মিয়া মা ইলিশগুলোকে নিয়ে এসে বাড়ির সামনে একটা পুকুরে ছেড়ে দেয়। কিছুদিন পর পুকুরে প্রচুর মাছ হয়েছে। পুকুরে দেখছি অনেক মাছ হয়েছে, বাড়িতে বাজারও নেই, কিছু মাছ ধরে বাজারে নিয়ে যাই। রহমত মিয়া মাছ বিক্রি করতে বাজারে যায় এবং ভালো দামে বিক্রি করে। বাড়ির জন্য কিছু বাজার করে নিয়ে আসে। ওইদিকে আকাশ দিয়ে খাবারের খোঁজে সেই শাকচুন্নি উড়ে যাচ্ছিল। ইলিশের গন্ধ! ওই পুকুরে দেখছি অনেক ইলিশ লাফালাফি করছে। আজকের ভুরি ভোজটা মনে হয় ভালোই হবে। শাকচুন্নি পুকুরের কাছে নামে। সে পুকুর ভরা ইলিশ মাছ দেখে আর লোভ সামলাতে না পেরে পুকুর থেকে ইলিশ মাছ তুলে কাঁচাই খেয়ে ফেলে। এখানের ইলিশের স্বাদ তো অন্যরকম। আজ থেকে এই পুকুরের আশেপাশেই থাকতে হবে, তাহলে প্রতিদিনই ইলিশ খেতে পারবো। শাকচুন্নি পুকুরের পাশেই একটি শেওড়া গাছে আড়াল করে বসলো। পরের দিন রহমত মিয়া জাল দিয়ে মাছ ধরছে। আলো তার কাছে আসে। বাবা, তুমি প্রতিদিন মাছ মেরে বাজারে বিক্রি করো, একদিনও তো আমাদের খাওয়ার জন্য রাখো না। আজকে কয়টা মাছ খাওয়ার জন্য রাখো না, অনেক মজা করে মাছ খাবো। ঠিক বলেছিস মা, এই নে তোর মায়ের কাছে কয়েকটা ইলিশ মাছ নিয়ে যা, সে ভালো করে ভাজি করে দেবে। রহমত মিয়া তার বউ কুলসুমকে কয়েকটি ইলিশ মাছ রান্না করতে দেয়। কুলসুম রান্নাঘরে ইলিশ মাছ ভাজছে। মাছ ভাজার সুগন্ধে শাকচুন্নি আর স্থির থাকতে পারে না। ওহ, ইলিশ মাছ ভাজির সুগন্ধে মনটা পাগল হয়ে যাচ্ছে।
আলো বারান্দায় বসে ইলিশ ভাজা খাচ্ছিল। রহমত মিয়া উঠোনে কাজ করছিল। কুলসুম আলোকে ডাকে, আলো ভেতর আয় মা, চুলার আগুনটা নিভে গেছে, লাইটারটা দিয়ে যা। আলো মাটি রেখে ভেতরে যেতেই শাকচুন্নি উড়ে এসে তার জাদু শক্তিতে সব ভাজা মাছ খেয়ে ফেলে। আরে মাছ ভাজা কোথায় গেল? বাবা, তুমি আমার সব মাছ ভাজা খেয়ে ফেললে। এ কি বলছিস মা? আমি তোর ভাজা মাছ কেন খাবো? কি হয়েছে আবার? মা, বাবা আমার সব মাছ ভাজা খেয়ে ফেলেছে। আমি খাইনি কুলসুম, আমি তো এখানেই কাজ করছিলাম। হয়েছে, মেয়ের সামনে আর মিথ্যে কথা বলতে হবে না। চল মা, আমি আরো কয়েকটা মাছ ভাজি করে দিচ্ছি। কুলসুম তার মেয়েকে আবার মাছ ভাজি করে দেয়। আলো বারান্দায় খেতে বসতেই শাকচুন্নি আবারও মাছগুলো চুরি করে খেয়ে ফেলে। মা, বিশ্বাস করো আমি খাইনি। এখানে কোনো শাকচুন্নি এসেছে, সে আমার সব ভাজা মাছ খেয়ে ফেলেছে। আবারও শাকচুন্নির গল্প? হয়েছে, আর নাটক করতে হবে না। কে খেতে এসেছে তোর মাছ ভাজা এখানে? ঠিক তখনই শাকচুন্নি গাছের ডালে বসে হাসতে থাকে। ইলিশ মাছ ভাজি তো অনেক সুস্বাদু, যে কোনো মূল্যেই হোক এই মাছ ভাজি আবার খেতে হবে। কিন্তু ওরা যদি ভাজি না করে তাহলে কি হবে? আমি এই পুচকি মেয়ের নানি হয়ে যাব ওদের বাড়িতে। তাহলেই আমি ইলিশ মাছ ভাজি খেতে পারবো মন ভরে। পরের দিন সকালবেলা রহমত মিয়া মাঠের কাজে বেরিয়ে যায়। কুলসুম, আমি মাঠে গেলাম, দেখে আসি জমির ধানগুলো কেমন হলো। শাকচুন্নিটা আলোর নানির রূপ ধরে তাদের বাড়িতে আসে। নানু ভাই, তুমি এসেছো? হ্যাঁ রে নানু ভাই, তোকে না দেখে আর থাকতে পারলাম না, তাই চলে আসলুম। নানু ভাই, চলো ঘরে গিয়ে বসবে চলো। কুলসুম আর আলো এবং তার নানি ঘরে বসে কথা বলছিল। নানি, চলো আমাদের পুকুর দেখতে যাই। সেখানে আমি কত ইলিশ মাছ চাষ করেছি তুমি জানো? চলো এখনই দেখতে যাবে। এই বলে আলো তার নানিকে সাথে করে পুকুর পাড়ে নিয়ে যায়। বাহ, এত ইলিশ! অনেকদিন হলো ইলিশ মাছ খাই না। নানু ভাই, তোর মাকে বল আজকে যেন আমাকে ইলিশ মাছ ভাজি করে দেয়। শুনছো, মা অনেকদিন যাবত ইলিশ মাছ ভাজি খায় না, তাই আজকে খেতে চেয়েছে। তুমি বেশি করে ইলিশ মাছ ধরে নিয়ে এসো পুকুর থেকে। 2 পিস হলেই তো হয় কুলসুম, বেশি নেওয়ার কি দরকার? ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। রহমত মিয়া জাল দিয়ে মাছ ধরার সময় বাড়ির সবাই সেখানে দাঁড়িয়ে মাছ ধরা দেখছিল। বাবা, অনেকদিন যাবত ইলিশ মাছ খাই না। তোমার পুকুরে এত ইলিশ মাছ দেখে খুব খেতে মন চাইছে। তুমি একটু বেশি করে ধরো। রহমত মিয়া অনেকগুলো ইলিশ মাছ ধরে নিয়ে আসে। কুলসুম ইলিশ মাছগুলো ভাজি করে দেয়। তারা সবাই খেতে বসে। রহমত মিয়া লক্ষ্য করে আলোর নানি অস্বাভাবিকভাবে খাচ্ছে। কুলসুম, মা এইভাবে তো কখন ইলিশ মাছ খায়নি, আজকে কেন এইভাবে খাচ্ছে? মা, তুমি তো এভাবে কখনো ইলিশ মাছ খাওনি, আজকে কেন এইভাবে খাচ্ছ? আরে মা, অনেকদিন যাবত ইচ্ছে ছিল ইলিশ মাছ খাবো। আমি তো ইলিশ মাছ খেতে পাই না, তাই অনেক মজা লাগছে, একটু বেশি বেশি খাচ্ছি আর কি। বিকেল বেলা রহমত মিয়া কুলসুমকে বলে রাতের খাবার প্রস্তুত করতে। রাতে কি রান্না করবে? কিছুই তো নেই। আমি কয়েকটা ইলিশ মাছ ধরে নিয়ে আসি পুকুর থেকে, তুমি রাতের জন্য প্রস্তুত করে রেখো। রহমত মিয়া মাছ ধরে দেয়। কুলসুম মাছ রান্না করে, অল্প কিছু খেয়ে বাকিটা রেখে দেয়। রাতের বেলা নানি রূপে থাকা শাকচুন্নি চুপি চুপি করে এসে একা একা সবগুলো ইলিশ মাছ ধরে খেয়ে ফেলে। রাতে এতগুলো ইলিশ ভাজি করে রাখলাম, সবগুলো ইলিশ কোথায় গেল? হয়তো কোনো কুকুর বিড়াল খেয়ে ফেলেছে।
চলো এখন মাঠে যেতে হবে, কিছু পান্তা ভাত থাকলে সেগুলো নিয়ে চলো, আজকে জমিতে অনেক কাজ। রহমত মিয়া আর কুলসুম মাঠের দিকে চলে যায়। নানু ভাই, আমি পাশের বাড়িতে খেলতে যাচ্ছি, তুমি বাড়িতেই থেকো। মা, ইলিশ মাঝি তো বেশ মজা লাগছে। এখন বাড়িতে কেউ নেই, এই সুযোগে কিছু ইলিশ মাছ ধরে নিয়ে আসি, মানুষের মতন করে রান্না করে খাই। শাকচুন্নি অনেকগুলো ইলিশ মাছ ধরে নিয়ে আসে। সে রান্না করে সবগুলো খেয়ে ফেলে। আলো আড়াল থেকে সব দেখে ফেলে। রহমত মিয়া আর কুলসুম কাজ শেষ করে বাড়ির দিকে আসে। মা, মা, এ তো আসলে আমার নানি না, শেওড়া গাছে থাকা সেই শাকচুন্নি। সে প্রতিদিন আমাদের মাছ চুরি করে খায়। কি? এটা কি বলছিস মা? ওগো শুনছো? তুমি তাড়াতাড়ি দরবেশ বাবার কাছে যাও, তার কাছ থেকে কিছু পানি পড়া নিয়ে আসো। যে কোনো মূল্যেই হোক এই শাকচুন্নিকে শেষ করতেই হবে, না হলে আমাদের ঘোর সর্বনাশ নেমে আসবে। রহমত মিয়া সাথে সাথে দরবেশ বাবার কাছে যায় আর সবকিছু খুলে বলে। শোনো বর্ষু, তোর সব সমস্যার সমাধান হবে। এই বোতলে 1000 বছরের পুরাতন সাধনা করা পানি আছে। কয়েকটি বড় বড় ইলিশ মাছ রান্না করে ওই শাকচুন্নিকে খেতে দিবি। যখন সে ওই ইলিশ মাছ খেতে শুরু করবে, তখন সে ভেতর থেকে শাকচুন্নি রূপে অভিভূত হবে। সেই সময় এই সাধন করা পানিগুলো তার গায়ে ঢেলে দিবি, তাহলে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তখন তার ছাইগুলোকে বোতলে ভরে নদীতে ফেলে দিবি, তাহলেই দেখবি তোদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রহমত মিয়া দ্রুত বাড়িতে ফিরে। দরবেশ বাবার কথা মতো রহমত মিয়া বড় বড় ইলিশ মাছ ধরে কুলসুমকে খুব সুন্দর করে ভাজি করতে বলে। ইলিশ ভাজা দেখে শাকচুন্নি অনেক খুশি হবে। মা, আজ তোমার জন্য সবচাইতে বড় ইলিশ রান্না করেছি, তুমি মজা করে খাও। শাকচুন্নিটা বড় বড় ইলিশ মাছ ভাজা দেখে অনেক অবাক হয়ে যায়। সে খুব মজা করে ইলিশ মাছ ভাজা খেতে থাকে। এত মজাদার ইলিশ ভাজি আমার বাপের জন্মেও খাইনি। ঠিক তখনই রহমত মিয়া পিছন থেকে দরবেশ বাবার দেওয়া পানি শাকচুন্নির গায়ে ঢালে। ওরে মামারে, ওরে মারে, চলে গেলাম রে। কে মারলো আমায়? মুচকি, তোরা আমাকে শেষ করে দিলি। শাকচুন্নির গায়ে তখন আগুন ধরে যায়, সাথে সাথে সেই শাকচুন্নি পুড়ে ছাই হয়ে যায়। রহমত মিয়া, কুলসুম আর আলো নদীর কিনারা যায়। সাথে ছিল সেই ছাই ভর্তি বোতলটি, আর সেই বোতলটি রহমত মিয়া নদীতে ফেলে দেয়। ওহ, যাক, অবশেষে এই শাকচুন্নির হাত থেকে মুক্তি পেলাম। অবশেষে সৃষ্টিকর্তার দয়ায় আমরা সবাই ওই শাকচুন্নির হাত থেকে রক্ষা পেলাম। এখন আর কোনো কষ্ট থাকবে না আমাদের। তোদের হাড্ডি গুঁড়ো করে দেব। মার শয়তানগুলোকে, বেশি করে মার। ওরে বাবা রে, মরে গেলাম রে। তোরা আমাকে মেরেই ফেললি, আমার কোমরটা ভেঙে গেল রে। ছি মাছি, তুই কেমন ডাইনি রে? সামান্য মানুষের মায়ের থেকে আমাদের বাঁচাতে পারলি না। তোর মতো শাকচুন্নি মা থাকার চেয়ে না থাকাই ভালো। আরে পচা, চুপ কর। দেখছিস না মায়ের চোটে জান বেরিয়ে যাচ্ছে। ও মা, তোর জাদু কি শেষ হয়ে গেল? তাড়াতাড়ি আমাদের বাসা, তাইলে এই পিকনিকে আজকে আমাদের জানাজা হয়ে যাবে। ওরে, তোরা চুপ কর, জান নিয়ে পালা এখান থেকে। ওহ, পেটের জ্বালায় তো আর উঠতে পারছি না। মা, আর কত দূর? সেই কবে খাইছি মনে নাই। মা, নিচে তাকাও, এই জঙ্গলটা দেখো।
কি হয়েছে বাবা? দেখো কতগুলো পশু পাখি ঘোরাফেরা করছে, মনে হচ্ছে মাংসের মেলা বসেছে। মা দেখো দেখো, অষ্টপষ্ট গরু। মা চলো না, আজকে আমরা সবাই মিলে এই বড় বড় গরু আর মুরগি দিয়ে একটা গ্র্যান্ড পিকনিক করি। হ্যাঁ মা, কতদিন টাটকা মাংস খাই না, আজ তো ফাটাফাটি খাওয়া হবে। চলো নামি। বাহ, আমার বাচ্চা দনেরা, তোদের মুখে হাসি ফুটলে আমারও যে ভালো লাগে। তোরা শুধু পিকনিক কেন, যা খেতে চাবি আজকে তোদের তাই খাওয়াবো। চল, আজ জঙ্গলে গিয়ে রাজকীয় পিকনিক হবে। আরে কি সুন্দর মাংসের গন্ধ আসছে না? মনে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে আসছে। সবাই চলো তো দেখি কোথা থেকে আসে এই মাংসের ঘ্রাণ। আরে ওই তো চোর ভূতের দল, আমাদের গরু মেরে ফুর্তি। আজ তো ওদের হাড্ডি দিয়ে কাবাব বানাবো, মারো সবাই। ওরে বাবারে, গরুর মতন পেটাচ্ছে রে। আমার মতন সুন্দরী চামড়াটা নষ্ট হয়ে গেল যে। মাথাটা ফাটায় দিল রে। মাংস খাওয়া তো দূর, এখন তো প্যারাসিটামল খাইতে হবে। ও মা গো, ঠ্যাং ভেঙে দিল গো তোর পিকনিকের খেতা পুরি। জান নিয়ে টানাটানি। ওরে বাবা রে, ওরা তো মানুষটা মেশিন, এত জোরে জোরে মারে কিভাবে? মা, তোর জাদুর ব্যাটারি কি ডাউন হয়ে গেছে? কিছু একটা কর, তাহলে তো ও ভর্তা বানিয়ে ফেলবে। আরে গরুটা মাত্র কষানো হয়েছিল, এক পিসও মুখে দিতে পারলাম না। ও ভাই সব একটু ব্রেক দেন, সবাই মিলে গরুর গোস্তগুলো খেয়ে নি। গোস্ত খাবি না? তারা দেখাচ্ছি মজা, দেখাচ্ছি তো এখন। ওরে আল্লাহ রে, এদের তো কথার চাইতে হাত বেশি চলে। মা দৌড় দে, নাইলে এই গরুর গোস্তের সাথে আমাদেরও রান্না করে ফেলবে। ঠিক বলছিস, পালারে বাবারা, সোজা উপরে উড়াল দে। মা, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, খাবার তো জুটলই না, উল্টো মার খেলাম। এখন পানির পিপাসায় জান যাচ্ছে। এখন আমরা কোথায় যাব মা? থাকার তো কোনো জায়গা নেই, পানি খাওয়ারও ব্যবস্থা নেই, গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায়। চিন্তা করিস না বাবারা, ওই দেখ নিচে একটা খেজুর গাছ, গাছের আগায় দেখ কি ঝুলছে। ওইটা তো রসের হাড়ি। ঠিক ধরেছিস, আজ থেকে এটাই হবে আমাদের নতুন বাসা। এখানে আর তোদের পানির তৃষ্ণা লাগবে না, সারা রাত টপ টপ করে রস পড়বে আর তোরা শুয়ে শুয়ে খাবি। টাটকা রস খেয়ে তোদের পুরনো স্বাস্থ্য আবার ফিরে পাবি। মা, বুদ্ধিটা দারুণ দিছো। মাগনা খাওয়া মাগনা থাকা, দেরি করছো কেন? চলো তাড়াতাড়ি। আহ, কি শান্তি! বাবারা, আজ থেকে আমরা এখানেই থাকবো। তবে শোন, একটা কথা আছে। কি কথা মা? যেই মানুষগুলো আমাদের গায়ে হাত তুলেছে তাদেরকে আমরা ছাড়বো না। কাল থেকে তোদের নতুন পরীক্ষা শুরু হবে। কি পরীক্ষা? তোদের কাজ হলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের ক্ষতি করা। যে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে সে হবে সাতচুন্নির সেরা সন্তান। আমরা রাজি মা, কাল থেকেই আমাদের মিশন শুরু। হি হি হি। মায়ের হুকুম তামিল করতে হবে। ওই যে মোটা তাজা গরুটা। ওরে লালু, আর কতদিন এই দড়িতে বাঁধা থাকবি? চল এবার তোকে মুক্ত করে দে। যা বেটা, জোরে দৌড় লাগা, গ্রামের সব ফসলকে সাবার করে দে। আরে আরে, কোথায় যাস? তোকে ছেড়ে দেব কেন? তোকে নিয়ে সোজা রসের হাড়িতে যাব। আমার শাকচুন্নি মা দেখে বলবে, সাবাস বেটা পচা, তুই তাহলে আসলেই শাকচুন্নির বাচ্চা। আজ রাতে তোর কলিজা দিয়ে ডিনার হবে। চল বেটা, হাঁটাতে।
ওরে বাবা, কি সোনারাঙা ধান! কৃষকের কলিজাটা ছিনে খুঁড়ে খাবো। এই ধান আর মানুষের পেটে যাবে না, সব মাটির সাথে মিশিয়ে দেব আজকে। ভাঙ, সব ভাঙ। কৃষক এসে দেখবে সব ফিনিশ। উফ, কি ওজন! তবে এইটা আমার ট্রফি। এই ধানের আটি নিয়ে মায়ের কাছে নিয়ে যাব। শাকচুন্নি মা বুঝবে আমি কত কাজের মাল। চল লেদু, রসের হাড়ির দিকে রওনা দেই। লেদু ইজ নাম্বার 1। ওই দেখ, একটা মানুষের পিচ্চি বাচ্চা একা একা খেলছে। দাঁড়া, তোকে এমন ভয় দেখাবো যে তোর প্যান্ট খারাপ হয়ে যাবে। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আমি ঘেটো ভূত, ধরবো কিন্তু তোকে এখনই। কাজ হয়েছে, পিচ্চি আউট। মানুষের মাংস নাকি খুব সফট হয়, এইটাকে নিয়ে যাই। মা দেখলে খুব খুশি হয়ে বলবে ঘেটু আমার আসল হিরো। চল বাবু, আমাদের নতুন বাসায় চল, সেখানে গিয়ে তোর জ্ঞান ফিরবে। আহারে, কি কচি পাঠা! এটাকে দেখলেই তো জিভে জল চলে আসে। এটাকে চুরি না করলে ভূত যাদের অপমান হবে। চুপ, একদম সাউন্ড করবি না। সাউন্ড দিলেই কিন্তু ঘাড় মটকে দেব। তোকে নিয়ে সোজা রসের হাঁড়িতে ঢুকবো। আজ রাতে স্পেশাল মাটন রোস্ট হবে। রোস্ট। আমি ফার্স্ট হব, কেউ আমাকে ঠেকাতে পারবে না। বশির, তোর গাছের ওই রসের হাড়িতেই ভূতগুলো বাসা বেঁধেছে। ওরাই আমাদের সর্বনাশ করছে। আজই ওই গাছ কাটতে হবে। দোহাই লাগে মশাই, এমনটা করবেন না। রাতের দিনে এই রস বিক্রি করেই তো আমার সংসার চলে। গাছটা কাটলে আমি না খেয়ে মরবো। তোর পেটের চিন্তায় কি আমরা জান দেব নাকি? ভূতগুলো আমাদের শেষ করে দিচ্ছে। গাছ কাটতেই হবে। কোনোভাবেই আমি এই গাছ কাটতে পারবো না ভাই। এটাই আমার সংসারের একমাত্র রুজি রুটি। ও তাই? ওর সাহস তো কম না, আমার মুখের ওপর কথা বলে। ধর ওকে, দড়ি দিয়ে বাদ বশিরটাকে। এখনই ওর গাছে আগুন ধরিয়ে দাও। আমার গাছটা, ওরে তোরা আমার গাছটা পুরাস না। আগুন লাগা, ওই গাছের কোনো অস্তিত্ব যেন না থাকে। মা গো, ও মা, নিচ থেকে ভীষণ তাপ আসছে, মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছি। মা, আমরা তো পুরো ছাই হয়ে যাব। রসের হাঁড়ি তো প্রেসার কুকার হয়ে গেছে। সর্বনাশ! মানুষরা গাছে আগুন লাগিয়ে দিয়েছে। আর এক মুহূর্ত এখানে থাকলে আমরা ভূতের কাবাব হয়ে যাব। পালা, সবাই জান নিয়ে পালা। ওরে বাবারে, নাম্বার 1 কাল্লু মাস্তান। জীবন বাঁচাইতে চাইলে এখনই পালা, আর জীবনেও এই গ্রামে আসবো না। বশির ভাই, আমাকে মাফ করে দিস। তোর গাছটা পোড়াতে হলো, কিন্তু দেখ, আপদ বিদায় হয়েছে। এখন আর কেউ আমাদের ক্ষতি করবে না। আমরা যা করেছি গ্রামবাসীর ভালোর জন্যই করেছি। গ্রাম বাঁচলে আমিও বাঁচবো। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। চিন্তা করিস না বশির, গ্রামের সবাই মিলে তোর জন্য একটা কোনো ব্যবস্থা করে দেবো আমরা। তুই মনে কষ্ট রাখিস না। বউ জাত হবে না, আজ সাইজ করে আসছি, বোঝো এবার কেমন লাগে। 20,000 টাকা দিতে পারিস না, আবার আমার মুখে মুখে বড় কথা। এই বেটা বশির, বউকে মেরে খুব বীর পুরুষ হয়েছিস তাই না? এখন কেমন লাগে তোর, হ্যাঁ? শাকচুন্নি, আর কখনো এমন হবে না। আমি আমার বউকে মেরেছি, তুমি দেখে ফেলবে। আমি এটা বুঝতে পারিনি। এবারের মতো আমাকে ছেড়ে দাও। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আর কখনো বউয়ের গায়ে হাত দিবি না। শারীরিক আর মানসিক ভাবে বউকে আর নির্যাতন করবি না। তোমার কসম, আর কখনোই বউকে কোনোভাবে নির্যাতন করব না। আজ থেকে আমার বউকে মাথায় করে রাখবো, মাটিতে পা ফেলতে দিব না। প্লিজ আমাকে নামিয়ে দাও। সাবধান, যদি আর কোনোদিন শুনি তোর বউ কেঁদেছে, তবে তোর ঘাড় মটকে দিব। মা,
জানো, আমার ভীষণ ইচ্ছে করে মানুষের মধ্যে মিশে থাকতে। মানুষ হতে আমার বড্ড স্বাদ হয়। আমার বোকামি কেন? এই ডাইনির জীবনে তুই কত স্বাধীন আর কত খুশি। মানুষের ভিতরের বিষ তুই দেখিসনি। তবু আমার তারা কি করে জীবন কাটায় তা দেখার বড্ড স্বাদ জাগে আমার। কিন্তু মা, আমার এখন বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে রে মা, চল জঙ্গলের বাইরে একটা গ্রাম আছে, দেখি সেখানে তোর জন্য মাছের ব্যবস্থা করতে পারি কিনা। কি রে, এখনো ঠায় দাঁড়িয়ে আছিস? রাজকন্যার মতন ভাব। তোর বাপের বাড়ি থেকে টাকা দেওয়ার মুরুদ নেই, আর তুই এখানে এসেছিস জমিদারি করতে। মা, আমাকে ক্ষমা করে দিন। আপনারা তো খুব ভালো করে জানেন আমার বাবা খুব গরিব। আর কিছুদিন সময় দিন, উনি ঠিক যৌতুকের টাকা দিয়ে দিবেন। সময়? তুই কি জমিদারের বাচ্চা যে তোর জন্য আমি দিনের পর দিন অপেক্ষা করব? 3 দিন সময় চেয়েছিলি, আর আজ মাসখানিক হয়ে গেল। এখন যা, তাড়াতাড়ি কাজ কর। বাড়িতে পাহাড় সমান কাজ জমে আছে। মা, মানুষগুলো এমন কেন? তাদের এত টাকা পয়সা কেন দরকার হয়? আমাদের তো কখনো টাকা লাগে না। দেখেছিস রে মা, তুই না মানুষের মধ্যে বসবাস করতে চাস। মানুষরা ভীষণ খারাপ, ওরা শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। তোর ওখানে যেতে হবে না রে মা, চল আমরা খাবারের ব্যবস্থা করে চলে যাই। না মা, প্লিজ, তুমি শুধু একবার অনুমতি দাও। আমি ওদের জীবনটা দেখতে চাই। আমি মানুষের মধ্যে থাকতে চাই। ঠিক আছে বাছা, আজ বরং চল আমরা মাছ ধরে চলে যাই, কাল দেখা যাবে। মা, দেখেছো তো এত সুন্দর একটা মেয়েকে সামান্য কিছু টাকার জন্য কত নির্যাতন করছে। তুই ভালো করে দেখ, এখনকার মানুষ কেউ কাউকে ভালোবাসে না, সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। এর জন্যই তো তোকে বারবার বলি, এই স্বার্থপর মানুষদের মধ্যে তোকে যেতে হবে না। কিন্তু তুই তো আমার কোনো কথা শুনছিস না রে মা। মা, তুমি যাই বলো না কেন, ওই নদীর মাছগুলো অনেক সুস্বাদু। হ্যাঁ, ওই নদী থেকে কালকে আবার তোর জন্য মাছ ধরে আনবো রে মা। কি হইছে ভাবি? মাত্র কয়েকদিন হইলো আপনাকে বিয়ে হইছে, এখনই এত মন খারাপ কেন আপনার? এখন তো আপনার মন ভালো থাকার কথা। নতুন সংসার, নতুন জীবন। ভাবি, গরিব মানুষের মেয়েদের কখনো মন ভালো থাকে না, কারণ তারা সময় মতন টাকা দিতে পারে না। টাকা? কি হইছে ভাবি, একটু খুলে বলুন তো। আমার বিয়ের সময় আমার শাশুড়ি 20,000 টাকা যৌতুক দাবি করেছিলেন। 3 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। আমার বাবা দিতে না পারায় আমাকে প্রতিদিন সবাই নানান কথা শোনাচ্ছে। আপনার ভাই তো মাঝে মধ্যে আমাকে মারধরও করে। ওরে বাবা, বলেন কি ভাবি? কি করব ভাবি বলেন? 20,000 টাকা দেওয়ার মতন আমার বাবার সামর্থ্য নেই, তবুও তারা টাকার জন্য আমার উপরে অনেক নির্যাতন করে। আপনি ভাইকে বুঝাই বলেন নাই? বলেছি ভাবি, কোনো লাভ হয়নি, বরং তার চাহিদা আরো অনেক বেশি। আপনার ভাই আর আমার শাশুড়ি আমার সাথে যা শুরু করেছে, এখন আমার বেঁচে থাকাই দায় হয়ে গেছে। হায় হায় ভাবি, চিন্তা করবেন না, উপরওয়ালার প্রতি ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাইব। দেখেছো মা, মানুষের মধ্যে কত কষ্ট। সামান্য কিছু টাকার জন্য এত সুন্দর মেয়েটাকে প্রতিদিন মারধর করে। আমি তোকে আগেই বলেছিলাম রে মা, ওরা স্বার্থপর। মা, তুমি আমায় অনুমতি দাও। আমি রূপার শরীরের মধ্যে প্রবেশ করতে চাই। তারপর ওর স্বামী আর শাশুড়িকে আমি শায়েস্তা করতে চাই।
ঠিক আছে রে মা, তুই যখন এত করে বলছিস, কিন্তু এখন না। তোকে রাতের বেলায় মহসিনের বউয়ের শরীরের ভিতরে প্রবেশ করতে হবে রে মা। কি রে নবাব জাদি, তোর এক কলস পানি ভরতে সারাদিন যায়? তোর বাপকে আসতে বল, টাকা তো ঠিক মতন দিতে পারে না, আর মেয়েকে কাজ করার কোনো শিক্ষাই দেয় নাই। এ কিনা সংসারের কোনো কাজও জানে না। মা, আমাকে দয়া করুন, আমার বাবা ঠিকই আপনাদের টাকা ব্যবস্থা করে নিয়ে আসবে, আর কিছুদিন অপেক্ষা করুন। নবাবের বেটি, তোর বাবাকে আসতে বল, টাকা না দিতে পারলে তোকে যেন নিয়ে যায়। তোর মতন বউ আমার ছেলে লাগবে না। আমি আমার ছেলেকে আবার নতুন বিয়ে করাবো, অনেক অনেক টাকা পাবো। রূপা, তোমার বাবা না 20,000 টাকা দিতে চেয়েছিল, সেটা কেন এতদিনও দেয়নি? তাড়াতাড়ি তোমার বাবাকে খবর দাও, আর পরশু দিনের মধ্যে টাকা পরিশোধ করতে বলো। আর কিছুদিন অপেক্ষা করুন, আমার বাবা ঠিকই টাকার ব্যবস্থা করে নিয়ে আসবেন। আর বলো না মা, এই ফকিনের মেয়েকে নিয়ে এসেছো, ওর বাবার টাকা দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত টাকা দেয়নি। আমি বারবার বলেছি পরশু দিনের মধ্যে টাকা দিতে, অথচ এই ফকিনের মেয়ে বলছে আর কিছুদিন সময় লাগবে। মা দেখেন, আমার বাবা খুবই গরিব মানুষ, সে এত টাকা এত তাড়াতাড়ি কোথা থেকে দিবে? মা, দয়া করে আর কিছুদিন সময় দিন, আমার বাবা সকল টাকা দিয়ে দিবে। তোদের মতো ফকিন্নিরা কখনোই টাকা দিতে পারবে না। যা, তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যা। মা, আমি আবার বিয়ে করব, তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। শান্ত হরে বাবা, তুই আমার ঘরে আয়। বাবা বসির, শোন, এই রাতের বেলা ওই নবাবের বেটিরে যদি বাই করিস, তাহলে গ্রামের লোক আমাদের খারাপ বলবে। তাহলে কি করব মা? তুমি যে ঘরে আমাকে বিয়ে দিয়েছো, আমরা তো কিছুই পাবো না সেখান থেকে। মাথাটা ঠান্ডা কর বাবা, যেহেতু বিয়েটা হয়েই গেছে, এখন আর কোনো কিছু বলে লাভ হবে না। ওদের বাপ মেয়েকে চাপ দিয়ে টাকাটা নিজের হাতের মুঠোয় নে, তারপরে তোর প্রয়োজন হলে আর একটা বিয়ে করে আনবি বাবা। তখন একটা কাজের লোকও পাবো, আর তুই একটা বড় লোক ঘরের মেয়েকেও বিয়ে করতে পারবি। তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি বলিস বাবা? বাহ, তুমি তো দারুণ বলছো মা, টাকাও পাবো, সাথে বাড়িতে একটা কাজের লোকও হবে। দাঁড়া, তোদের মা ছেলে সবার কোট নামি বের করছি। এত সুন্দর সহজ সরল মেয়ে পেয়ে তোরা তাকে ঠকাবি? এই সাতজনই বেঁচে থাকতে সেটা হবে না। আরে, কে তুমি? এভাবে আমার সামনে এসে দাঁড়ালে, অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না, তোমাকে দেখে তো সাধারণ মানুষ মনে হচ্ছে না। হ্যাঁ, আমি মানুষ না, আমি হলাম সাতজনী। সাতজনী, তুমি আমাকে মেরে ফেলো, আমার জন্যই তো আমার গরিব বাবার এত কষ্ট। আমি না থাকলে হয়তো আমার বাবার এত কষ্ট হতো না। আমি আমার এই জীবন রাখতে চাই না সাতজনী, নাও তুমি আমার রক্ত চুষে খাও। আরে রূপা, তুমি এত চিন্তা করো না, আমি মানুষের রক্ত খাই না। তোমার স্বামী আর শাশুড়ি তোমার সাথে কেমন ব্যবহার করে সেটা আমি দেখেছি। এখন থেকে তোমার আর কোনো চিন্তা নেই, আমি সব সময় তোমার পাশে আছি। আরে, কিন্তু সবাই যদি তোমাকে দেখে ফেলে? রূপা, এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যাও, তুমি ঘরে যাও। কই মা রূপা, কোথায় গেলি রে আমার রাজকুমারী? দেখ, তোর বাবা এসেছে। মেয়ের বিয়েতে 20,000 টাকা দেওয়ার মুরদ নেই, আবার ডাকছেন কই মা রাজকুমারী। নবাবের বেটি আমার ঘরে এসেছে, তাই না? আগে বলুন, কই আমাদের টাকা কই? আগে টাকাগুলো পরিশোধ করুন, তারপর মেয়ের সাথে দেখা হবে। আদিক্ষেতা। মেয়েকে দেখতে এসেছেন, সাথে টাকা এনেছেন তো? টাকা ছাড়া মেয়ের শ্বশুর বাড়িতে এসেছেন, লজ্জা করে না আপনার? বাবা, 5,000 টাকা ব্যবস্থা করতে পেরেছি, আর কিছুটা দিন সময় দাও, সকল টাকা আমি পরিশোধ করে দেব।
যেহেতু 20,000 টাকা আনতে পারেননি, তাহলে আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যান। যেদিন আপনি 20,000 টাকার ব্যবস্থা করতে পারবেন, সেদিন আপনার মেয়েকে টাকা সহ দিয়ে যাবেন। এত কথা বলিস না তো বাবা, যা দড়ি নিয়ে আয় যা। এই ধান্দাবাজ লোকটাকে বেঁধে জায়গা জমি যা আছে ওর সব লিখে নে, তাছাড়া এই ছোট লোকগুলো কোনোদিনও টাকা দিবে না। আমার বাবাকে ছেড়ে দাও, না হলে তোমাদের শেষ করে দিব আজকে। কি বলছো রূপা, তোমার এত বড় সাহস, তুমি আমাদের শেষ করবে? আমি রূপা নই, আমি রূপার ভিতরে থাকা শাকচুন্নি। আজ তোদের আমি ঘাড় মটকে দেব। এই সহজ সরল মানুষগুলোকে পেয়ে তোরা ওদের উপরে অনেক অত্যাচার করেছিস, তেল ছাড়া বারবিকিউ করেছিস। আজকে তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমাদের ভুল হয়ে গেছে শাকচুন্নি, আমরা আর কখনো এমন করব না। টাকার জন্য আমরা অন্ধ হয়ে গেছি শাকচুন্নি মা, আমাদের ক্ষমা করে দাও মা। আমার কাছে মাপ চেয়ে লাভ হবে না। রূপা আর রূপার বাবার কাছে গিয়ে মাপ চাবি আর তাদের পায়ে চাটা দিবি। এরপরে কখনো যদি এমনটা দেখেছি, তাহলে তোদের মা ছেলের ঘাড় মটকে দিব, এই বলে রাখলাম। আমাকে মাফ করে দিন বাবা, আমরা টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। হ্যাঁ বেআই সাহেব, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমাদের কোনো টাকা দিতে হবে না। রূপা আজ থেকে আমার বউ না, রূপা আমার মেয়ে। মা, আজকে আমি ভীষণ খুশি। আজ আমি ওদেরকে যে ভয় দেখাইছি, ওরা আর কোনোদিন রূপার সাথে খারাপ ব্যবহার করবে না। তোমার কথাই ঠিক মা, মানুষ সত্যি অনেক খারাপ, সুযোগ পেলেই মানুষের উপরে অত্যাচার করে। মা, আজকে তুই ডাইনি জাতির মুখ উজ্জ্বল করেছিস, তুই খুব ভালো কাজ করেছিস। আয় মা আয়, তোর জন্য আজকে একটা ভাঙা সংসার জোড়া লাগলো। এখন থেকে প্রতিটা ভাঙা সংসার তুই জোড়া দিবি রে মা, পারবি না তুই? তোমার মতন ডাইনি মা থাকলে আমি সব কিছুই পারবো মা।